যদি পেন্টেনকে HCl এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ উত্তপ্ত করা যায় তাহলে কি উৎপন্ন হবে? সেখানে হাইড্রেশন হবে কি? এটা সমানুকরণ বিক্রিয়া। রাইট, সমানুকরণ বিক্রিয়া। কি উৎপন্ন হবে? 2-methyl butane। মিথাইল বিউটেন সমাণু উৎপন্ন হবে। আর এটাতে কি উৎপন্ন হবে বলো? 2 নম্বর বিক্রিয়াটাতে কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড বা কিটোন। এখানে কি উৎপন্ন হবে নাম বলো ডাইরেক্ট। স্যার বিউটানল। বিউটানল। এই যে এখানকার একটা OH থেকে হাইড্রোজেন আর CH এর একটা হাইড্রোজেন চলে যাবে। বিক্রিয়ার নাম কি? ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন। লাস্টে হাইড্রোজেন বিউটিন। এখানে এখানকার হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেন চলে গেলে কার্বন আর অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়, আছে এইভাবে যুক্ত হয়ে। খেয়াল করো, এখানে মনে করো এরকম আছে, আছে OH, এখানে একটা মনে করো H, কার্বনের দুজনের 4, তাহলে এই অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন এই কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন চলে যাবে। চলে গেলে কি এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ধন তৈরি হয়, তাহলে এভাবে কিটোন তৈরি হয়। তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় কি ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় কিটোন, আর 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে তৈরি হয় অ্যালডিহাইড। ওকে, আচ্ছা ক্রমি বলো, এটাতে কি উৎপন্ন হবে? প্রোপাইল ক্লোরাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে? প্রোপিন, পানি আর পটাশিয়াম। হয় নাই। আচ্ছা তানিশা বলো কি উৎপন্ন হবে? নাম কি? স্যার প্রোপানল হবে না? প্রোপানল। প্রোপানল, পটাশিয়াম ক্লোরাইড পানি। পানি হবে না এখানে। OH দ্বারা এখানে তো কি হচ্ছে? OH দ্বারা তো ও আচ্ছা সরি এটা প্রতিস্থাপিত হচ্ছে, এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, SN রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি এরকম হইতো যে এখানে একুয়াস না থেকে যদি কি অ্যালকোহলিক থাকতো তখন কি হইতো? স্যার প্রোপিন হইতো তখন। প্রোপিন হইতো। প্রোপিন হইতো আর পানি হইতো আর পটাশিয়াম ক্লোরাইড। ওকে, গতদিনে ভিডিওতে একটা টেকনিক দেয়া আছে, যে বিক্রিয়াগুলো মনে রাখার একটা টেকনিক দেয়া পাইছো কি? একটা চার্ট ভিডিও দেখছো সবাই? স্যার আমার দেখা হয়নি। ভিডিওটা দেখবা,
তাহলে ওখানে সংযোজন বিক্রিয়ার চার্ট করে দিছিলাম। আজকে মনে করো কি অপসারণ বিক্রিয়া, বিক্রিয়ার নাম হচ্ছে কি অপসারণ। অপসারণ বিক্রিয়া কি কি নাম মনে আছে তোমাদের? স্যার ডিহাইড্রোজেনেশন, ডিহ্যালোজেনেশন, ডিহাইড্রেশন। হ্যাঁ, ডিহ্যালোজিনেশন আর কি ডিহাইড্রেশন আর ডিহাইড্রেশন, ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশন, এই চারটা পড়ানো হয়েছে তাই না? আচ্ছা, এখন জি স্যার। ডিহাইড্রেশন কোন সাবস্ট্রেট থেকে করা হয়? সাবস্ট্রেটের নাম বলো। ডিহাইড্রোজিনেশন কোন সাবস্ট্রেট থেকে করা হয়? অ্যালকিন। ডিহাইড্রোজিনেশন করা হয় অ্যালকোহল থেকে শুধু। হাইড্রোজেনেশন কি হাইড্রেশন? ডিহাইড্রোজিনেশন করা হয় শুধু অ্যালকোহল থেকে। ও হাইড্রোজেনেশন অ্যালকোহল, হাইড্রেশন হচ্ছে অ্যালকিন সম্ভবত। হ্যাঁ, এটা এইভাবে মাথায় রাখতে হবে। ডিহাইড্রোজিনেশন করা হয় অ্যালকোহল থেকে, ডিহ্যালোজিনেশন করা হবে কাদের থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। ডিহাইড্রেশন করা হয় কাদের ক্ষেত্রে? ডিহাইড্রেশনে ডিহাইড্রেশন মানে জাস্ট হাইড্রোজেন যায়, হাইড্রোজিনেশন হচ্ছে হাইড্রোজিনেশনে হাইড্রোজেন যায় আর হাইড্রেশনে পানি যায়। ও আচ্ছা। তাহলে এটা অ্যালকোহল থেকে হতে পারে, তারপর কি বলছিলাম জৈব অ্যাসিড থেকে হতে পারে, আর একটা কি বলছিলাম অ্যামাইড থেকে হতে পারে। তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারিত হলে কি উৎপন্ন হয়? আচ্ছা, তার আগে এটা সাবস্ট্রেট গেল, এখানে কার প্রভাবে আমরা এটা করব? অ্যাটাকিং রিয়েজেন্ট কি হতে পারে? তাহলে ডিহাইড্রোজিনেশনের জন্য আমাদের কি লাগে? প্রভাবক লাগে, কপার অথবা সিলভার, এবং কি লাগবে? তাপ, প্রায় 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যালকোহলের সাথে যখন কপার অথবা সিলভার দেখে তাপ দেখবে তখন কি ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের সাথে কার বিক্রিয়ায় ডিহ্যালোজিনেশন হয়? কার মনে আছে ডিহ্যালোজিনেশনে অ্যালকাইল হ্যালাইডের সাথে কি ব্যবহার করা হয়? আইমা বলো। জিঙ্ক সহ উত্তপ্ত জিঙ্ক, করা হয়। স্যার জিঙ্ক উত্তপ্ত করা হয়। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের সাথে জিঙ্ক সহ উত্তপ্ত করলে কি ডিহ্যালোজিনেশন হবে। আর অ্যালকোহল, অ্যাসিড, কি অ্যাসিড অ্যামাইড, এদের সাথে যদি আমরা নিরোধক গাঢ় সালফিউরিক অ্যাসিড, নিরোধক হিসেবে কি কি ব্যবহার করা হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড আর কি আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, অ্যালুমিনা Al2O3। আরেকটা কি? ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড। আচ্ছা, অ্যালকোহল থেকে ডিহাইড্রেশন করলে কি উৎপন্ন হয়? পটাশিয়াম পেন্টঅক্সাইড। পটাশিয়াম পেন্টাঅক্সাইড না, ফসফরাস পেন্টাঅক্সাইড। পটাশিয়াম তো কে, পি তে পটাশিয়াম না, পি তে ফসফরাস। আচ্ছা পটাশিয়াম আচ্ছা, অ্যালকোহলের ডিহাইড্রেশন বা নিরোধন করলে কি উৎপন্ন হয়? আচ্ছা নিশি বলো, অ্যালকোহলের নিরোধন করলে কি উৎপন্ন হবে? স্যার অ্যালকিন হবে। অ্যালকিন হবে। আলফা কার্বন থেকে ওএইচ যাবে আর পাশে বিটা কার্বন থেকে কি হাইড্রোজেন যাবে, তাহলে ইথিন হয়, প্লাস পানি, পানি আলাদা হয়ে যায়। আচ্ছা, জৈব অ্যাসিড থেকে পানি অপসারিত হলে কি উৎপন্ন হয়?
সাইমা বলো কতদিন ছিল? মণিমা সাইমা কিটোন যেগুলো স্যার, কিটোন। হয় নাই। স্যার পানি অপসারিত হলে জৈব অ্যাসিডের মধ্যে ফসফরাস পেন্টঅক্সাইড যদি যোগ করে উত্তপ্ত করা অ্যালডিহাইড। হয়, হয় নাই। ফসফরাস পেন্টঅক্সাইড P2O5 যোগ করে যদি উত্তপ্ত করা যায়, মণিমা মনে আছে? দুই অণু হচ্ছে অ্যাসিড যুক্ত দুই হয়ে অণু অ্যাসিড acid থেকে- অ্যানহাইড্রাইড তৈরি হবে ওটা। হ্যাঁ, অ্যাসিড অ্যানহাইড্রেট তৈরি হয়। এগুলো তো মনে রাখতে হবে। জি স্যার। তাহলে আমাদের এই যে কি বিক্রিয়া তো চারটা, অপসরণ বিক্রিয়া চারটা, ডিহাইড্রোজিনেশন, ডিহ্যালোজিনেশন, হাইড্রেশন আর ডিহাইড্রোহ্যালোজিনেশন। তাহলে অ্যামাইড অ্যাসিড অ্যামাইডের ডিহাইড্রেশন করলে কি উৎপন্ন হবে? অ্যালকাইল সায়ানাইড, RCN। RCN। তাহলে এটা এভাবে মাথায় রাখতে হবে, RCONH2। এটাকে যদি আমরা ফসফরাস পেন্টঅক্সাইড সহ উত্তপ্ত করি, এই দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন পানি বের হয়ে যাবে। তাহলে RCN আর পানি, অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকেন নাইট্রেট উৎপন্ন হয়। তাহলে এভাবে মাথায় রাখতে হবে। ডিহাইড্রোহ্যালোজিনেশন করা হয় কোন সাবস্ট্রেট থেকে? ডিহাইড্রোহ্যালোজিনেশন কোন সাবস্ট্রেট থেকে? অ্যালকেন আর অ্যালকেন থেকে। হাইড্রোজেন হ্যালাইড না, অপসারিত হবে। অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে। অর্থাৎ এখানে আলফা কার্বনে হ্যালোজেন আর বিটা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, তাহলে ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে। আর ডিহাইড্রোহ্যালোজিনেশনের জন্য আমরা অ্যাটাকিং রিয়াজেন্ট হিসেবে কি ব্যবহার করি মনে আছে? এটা বেশি এলোমেলো হয়ে গেছে। তাহলে আমাদের অ্যালকোহলের ফর্মুলা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইডের। হ্যাঁ, ডিহাইড্রোহ্যালোজিনেশন করার জন্য কোন সাবস্ট্রেট? অবশ্যই আলফা কার্বনের মধ্যে হ্যালোজেন থাকতে হবে আর বিটা কার্বনের মধ্যে হাইড্রোজেন থাকতে হবে। তাহলে অন্য গ্রুপগুলো কি অ্যালকাইল মূলক, এখানে মনে করো হাইড্রোজেন, এই পাশে কি এগুলোতে হাইড্রোজেন। তাহলে এখান থেকে কি হতে পারে? আলফা কার্বনের হ্যালোজেন আর বিটা কার্বনের হাইড্রোজেন, তাহলে অবশ্যই কি অ্যালকাইল হ্যালাইড হতে হবে। আর এর সাথে সাবস্ট্রেট কি থাকতে হবে? স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ। রাইট, এটা মাথায় রাখতে হবে। শোনো, তোমাদের মনে করো বাসায় বিভিন্ন যন্ত্রপাতি আছে না? জি স্যার। এই যন্ত্রপাতি মনে করো হচ্ছে কি এই অ্যাটাকিং রিয়েজেন্ট গুলো। তাহলে আমাদের বিভিন্ন বাসায় যন্ত্রপাতি আছে, একটা মনে করো কি আছে, টেস্টার আছে। টেস্টার দিয়ে কারেন্টের লাইনে কারেন্ট আছে কিনা সেটা বোঝা যায়। তারপর কি স্ক্রু ড্রাইভার আছে, কি স্ক্রু দিয়ে হচ্ছে কি নাট বোল্ট এগুলো খোলার জন্য ব্যবহার করা হয়। রেঞ্জ আছে, প্লাস আছে, কোনটার কাজ কি? তাহলে এরকম অ্যাটাকিং রিয়েজেন্ট কোনটার কাজ কি? তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ কি কাজে ব্যবহার করা হয়? ডিহাইড্রোহ্যালোজিনেশন ঘটানোর জন্য। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আলফা কার্বন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হলে কি কি হতে পারে? অ্যালকিন অথবা অ্যালকাইন হতে পারে। এটা পড়ানো হয়েছিল, এভাবে মাথায় রাখতে হবে। অ্যালকিন যদি এখানে আরো একটা হ্যালোজেন থাকে, এখানে হাইড্রোজেন থাকে, এখান থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে গেলে কি হবে? অ্যালকাইন। বুঝা গেছে তোমাদের? তাহলে এভাবে বিক্রিয়া মাথায় রাখতে হবে। তাহলে এই তো মোটামুটি আমাদের অপসরণ বিক্রিয়া শেষ না? তো এরকম একটা চার্ট দিয়ে তোমাদের সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে, ইলেকট্রোফিলিক সংযোজন আর নিউক্লিওফিলিক সংযোজন। এইভাবে দেখে নিবা আর নিজে নিজেই চার্ট গুলো তৈরি করবা। আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখো আজকে।
তো যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক পানির সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় তাকে কি বলা হয়? আর্দ্র বিশ্লেষণ। এই আর্দ্র বিশ্লেষণটা আমাদের এখানে এই অবস্থায় থাক। মাথায় রাখো আর্দ্র বিশ্লেষণে কি হবে, যে সায়ানাইটের আর্দ্র বিশ্লেষণ করলে সায়ানাইটের কার্বনটা হয়ে যাবে অ্যাসিড মূলক আর নাইট্রোজেনটা হয়ে যাবে অ্যামোনিয়া। মাথায় রাখবা, ইম্পর্টেন্ট। তাহলে এখানে অক্সিজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা। 2টা অক্সিজেন আর হাইড্রোজেন এখানে কার্বনের সাথে যুক্ত হচ্ছে, আর 3টা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, অ্যামোনিয়ায় পরিণত হচ্ছে। তার মানে অ্যালকেন নাইট্রাইল অথবা অ্যালকাইল সায়ানাইড। কথা অনেক আটকে আটকে আসতেছে কিছুক্ষণ পর পর, আর শোনাই যাচ্ছে না। শোনাই যাচ্ছে না? হ্যাঁ স্যার, কিছুক্ষণ ভিতরে একটু আটকে যাচ্ছে। আচ্ছা, যখন আটকে যায় একটু বলবা, কথা বলবা। আচ্ছা, কার্বনটা কিসে পরিণত হবে? অ্যাসিড মূলকে। আর নাইট্রোজেন কিসে পরিণত হবে? অ্যামোনিয়াতে। তাহলে যে কোনো অ্যালকাইল সায়ানাইটের আর্দ্র বিশ্লেষণে জৈব অ্যাসিড আর অ্যামোনিয়া উৎপন্ন হয়। এক্ষেত্রে সায়ানাইড মূলকের কার্বন কার্বক্সিলিক মূলকে আর নাইট্রোজেন অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়। তাহলে এটা সূত্রের মতো মাথায় রাখবে। আমরা যদি সায়ানোবেনজিন এর আর্দ্র বিশ্লেষণ করি কি উৎপন্ন হবে বলতো? ছানিয়া বলো, কি উৎপন্ন হবে? ছানিয়া যুক্ত হবে। কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া ডিসাইড অ্যাসিড। নাইট্রোজেনটা তো কি অ্যামোনিয়ায় পরিণত হবে, আর কার্বনটা কিসে পরিণত হবে? COH। তার মানে এটা বেনজোইক অ্যাসিড হলো আর অ্যামোনিয়া। তাহলে যে কোনো সায়ানাইড যুক্ত যৌগকে এভাবে আর্দ্র বিশ্লেষণ করে কি পাওয়া যাবে? বেনজোইক অ্যাসিড তৈরি করা যাবে। মনে করো আমরা মিথেন থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে চাই, কি করব? মিথেনের সাথে প্রথমে ক্লোরিনের বিক্রিয়া ঘটাতে হবে। ওই যে আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি? মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আচ্ছা, মিথাইল ক্লোরাইড এর সাথে যদি পটাশিয়াম সায়ানাইটের বিক্রিয়া করি, তাহলে এই সায়ানাইড দ্বারা ক্লোরাইডটা প্রতিস্থাপিত হয়, তৈরি হবে মিথাইল সায়ানাইড। আর এই মিথাইল সায়ানাইডে যদি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সায়ানো গ্রুপের কার্বন অ্যাসিড গ্রুপে পরিণত হবে। এখানে কি হাইড্রোজেন আর ক্লোরিন মিলে বাই প্রোডাক্ট হচ্ছে কি HCl। তাহলে এভাবে একটা বিষয় মাথায় রাখো, যদি এভাবে তীর চিহ্ন দিয়ে লিখি, বাই প্রোডাক্ট লেখার দরকার নাই, শুধু মেইন প্রোডাক্ট লিখতে। কথাটা বুঝছো সানিয়া? জি স্যার। তাহলে এভাবে যদি আমরা লিখি, তীরের উপরে অ্যাটাকিং রিয়াজেন্ট দিয়ে যদি লিখি, তাহলে বাই প্রোডাক্ট লেখার দরকার নেই, শুধু মেইন প্রোডাক্ট লিখবো। তো পটাশিয়াম সায়ানাইডের সাথে এখানে বিক্রিয়ায় সায়ানাইড দ্বারা ক্লোরিন প্রতিস্থাপিত হবে, প্লাস কি পটাশিয়াম ক্লোরাইড হবে, লেখার দরকার নাই। এখানে পানি দ্বারা সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণে অ্যাসিড গ্রুপ হবে আর নাইট্রোজেনটা অ্যামোনিয়ায় পরিণত হবে। তাহলে প্রক্রিয়াটা বোঝা গেছে? জি স্যার। আমরা বিক্রিয়া শিখতেছি, এরপর এই বিক্রিয়াগুলো নিয়ে প্রয়োগ আলোচনা করব। এভাবে এক যৌগ থেকে আরেক যৌগের রূপান্তর গুলো আলোচনা করব। এস্টার সেলুলোজ গ্লাইকোজেন এদের আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ পাওয়া যায়। এই যে এস্টার্সের সাধারণ সংকেত C6H10O5, সেলুলোজেরও সাধারণ সংকেত C6H10O5, গ্লাইকোজেনেরও সাধারণ সংকেত C6H10O5। এস্টার্স হচ্ছে আর সেলুলোজ পলিস্যাকারাইড, এই তিনটাই কি পলিস্যাকারাইড। বায়োলজিতে পড়ছো না পলিস্যাকারাইড কি?
বায়োলজিতে পড়ছো পলিস্যাকারাইড কি? জি স্যার। বলো পলিস্যাকারাইড কি, যে কোনো একজন বলো। রাফিয়া বলো পলিস্যাকারাইড কাকে বলে? স্যার আমি ভুলে গেছি। কে বলতে পারবা? আমারও মনে নাই। আমাদের কার্বন সংখ্যা 10-এর অধিক। তাহলে যে সকল শর্করা জাতীয় পদার্থের আর্দ্র বিশ্লেষণে 10-এর অধিক কি মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? পলিস্যাকারাইড। জি স্যার। 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া গেলে অর্থাৎ এন এর মান যদি কি 10-এর বেশি হয় তাহলে কি পলিস্যাকারাইড। আর 2 থেকে 9-এর মধ্যে 10-এর মধ্যে হলে কি হয়? এলিগোস্যাকারাইড না? ডাইস্যাকারাইড। ও আচ্ছা, মানে হ্যাঁ এলিগোস্যাকারাইড। এলিগোস্যাকারাইড। ওকে, এগুলো পড়বা। তো যাই হোক, এস্টার সেলুলোজ হচ্ছে উদ্ভিজ পলিস্যাকারাইড, উদ্ভিদ থেকে এগুলো পাওয়া যায়। আর গ্লাইকোজেন হচ্ছে কি প্রাণীজ পলিস্যাকারাইড। তো গ্লাইকোজেন ওই যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে গেলে, বিশেষ করে যারা আমাদের শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণ যদি 140 গ্রাম পার কি এটা মিলিগ্রাম পার মিলিলিটার সেন্টিমিটার কিউব, মিলিলিটার কি লিটার হবে, লিটার। এরকম যদি রক্তে গ্লুকোজের পরিমাণ 140 মিলিগ্রাম পার লিটার এর বেশি হয়ে যায়, তখন রক্তের অতিরিক্ত গ্লুকোজ গুলো পরস্পর যুক্ত হয়ে এভাবে কি গ্লাইকোজেন তৈরি করবে, এই যে C6H10O5N এটা তৈরি করবে। আর গ্লাইকোজেন লিভারের মধ্যে জমা হয়, লিভারের মধ্যে জমা থাকে। এরপর যখন শরীরে আবার গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন ওই গ্লাইকোজেন ভেঙে এভাবে গ্লুকোজ তৈরি হয়। তাহলে গ্লাইকোজেনের আর্দ্র বিশ্লেষণে কি হতে পারে? গ্লুকোজ তৈরি হবে। তাহলে এস্টার সেলুলোজ এগুলোর মনোমার হচ্ছে গ্লুকোজ, এদের আর্দ্র বিশ্লেষণেও কি হবে? এই যে গ্লুকোজ তৈরি হবে। এখানে এন এর মানটা, এন এর মান এস্টার্সের জন্য একরকম, সেলুলোজের জন্য আরেক রকম, গ্লাইকোজেনের জন্য আরেক রকম। এগুলো বায়োলজি থেকে মুখস্থ করে নিবা। ওকে, প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে কি তৈরি হয়? এমিনো অ্যাসিড। তার মানে এমিনো অ্যাসিড। হ্যাঁ, প্রোটিন হচ্ছে পলিমার আর এমিনো হচ্ছে কি মনোমার। তাহলে এরকম যৌগের আর্দ্র বিশ্লেষণ ঘটে, এই যে উৎপাদ তৈরির বিক্রিয়াকে বলা হচ্ছে কি, মানে পানির সাথে বিক্রিয়ায় উৎপাদ তৈরির বিক্রিয়াটাকে বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। যৌগ বড় যৌগ ভেঙে ছোট ছোট যৌগে পরিণত হয়। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় বড় যৌগ ভেঙে ছোট ছোট যৌগে পরিণত হয়। ওকে, এস্টারের আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? জৈব অ্যাসিড আর অ্যালকোহল। জৈব অ্যাসিডের অ্যালকোহল। এখান থেকে মনে করো OH মাইনাস আর এটা কি প্লাস, আর এখানে মনে করো H প্লাস ও মাইনাস। তাহলে OH আর H মিলে কি হচ্ছে পানি, আর আর COOR এভাবে কি এস্টার তৈরি হয়। এর বিপরীত বিক্রিয়াটা হচ্ছে এস্টারিফিকেশন। জৈব অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। আর এস্টারের আর্দ্র বিশ্লেষণে তাহলে কি জৈব অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হবে। যেমন মনে করো আচ্ছা, এর আর্দ্র বিশ্লেষণে কি কি পাওয়া যেতে পারে বলো একজন। স্যার প্রোপানল আর মিথানোইক অ্যাসিড। হয় নাই। এখানে টোটাল কার্বন কয়টা আছে? তিনটা। ও আচ্ছা,
ইথানল আর মিথানল গ্যাস রাইট, তোমাদেরকে এটা নামকরণ শিখাইছিলাম না, নাম কি, এটার নাম কি, এটা তো স্টার। নাম কি, যৌগটার মানে কি, ইউপ্যাক নাম কি, অ্যালকাইল অ্যালকানয়েড হিসেবে অ্যালকাইল নামকরণ। অ্যালকানয়েড। তাহলে এখানে অ্যালকাইলের জায়গায় কে আছে? এই যে বলছিলাম অক্সিজেনের পাশে যে অংশটা থাকে সেটা অ্যালকাইল, সেটা হবে অ্যালকাইল। তাহলে ইথাইল মিথানোয়েট, ইথাইল মিথানোয়েট। তাহলে ইথাইল, ইথাইল অংশটা আসে অ্যালকোহল থেকে। তাহলে ইথাইলের সাথে OH যুক্ত হয়ে এটা কি হবে? ইথানল। আর এটার সাথে একটা H যোগ হয়ে কি হবে? HCOOH, এটা কি মিথানোইক অ্যাসিড। তাহলে এভাবে স্টারের আদ্র বিশ্লেষণে কি হবে? অ্যালকোহল আর জৈব অ্যাসিড তৈরি হবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এই স্টারটার নাম বলতে হবে আর বিক্রিয়া কি উৎপন্ন হবে সেটা বলতে হবে। বেনজাইল ইথানয়েড। ইথাইল বেনজাইল বেনজাইল স্যার, ইথাইল বেনজানোয়েট। হয় নাই? বেনজাইল ইথানয়েড। বেনজাইল ইথানয়েড হবে না? না, হয় নাই। ফিনাইল। ইথানোয়েট ঠিক আছে, কিন্তু বেনজাইল কি? বেনজাইল মূলক ও তো এরকম ছিল ফিনাইল। না? হ্যাঁ, স্যার ফিনাইল। ফিনাইল। ফিনাইল ইথানয়েড। বেনজাইল গ্রুপ তো এটা, এটা বেনজাইল মূলক। তাহলে এটা ফিনাইল ইথানোয়েট। তাহলে এটার আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হবে? এই অংশটা ফিনাইল। নাম বলো তাড়াতাড়ি। ফেনল। ফেনল তৈরি হবে। ইথানয়েড অ্যাসিড ফিনাইল। তাহলে ইথানোইক অ্যাসিড হবে। তার মানে মনে করো এটা মাইনাস, আচ্ছা, আর এটা কি প্লাস। পানি ভাঙবে কিভাবে? H আর এইচ আর ওএইচ। OH মাইনাস H প্লাস। তাহলে Hটা এখানে আর OHটা এখানে যুক্ত হবে। তাহলে CH3CO এর সাথে OH যুক্ত হলে এটা ইথানোইক অ্যাসিড, আর ফিনক্সাইড গ্রুপের সাথে H যুক্ত হলে এটা ফিনল। বুঝা গেছে? আচ্ছা, ওকে। স্যার ফিনক্সাইড অ্যাসিড বললেন? ফিনক্সাইড এর সাথে H যুক্ত হলে ফেনল। ইথানোইক অ্যাসিড CH3COOH, এটা কি ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। আর ফিনক্সাইড, এটা ফিনক্সাইড এর সাথে H যুক্ত হলে এটার নাম কি? ফেনল। স্যার। ওকে, এখন আমরা আজকে নতুন ভাবে শিখবো হচ্ছে কি জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জৈব যৌগের জারণ আর বিজারণ। আচ্ছা, তোমরা এর আগে অন্য একটা চ্যাপ্টারে কি পড়ছো? জারণ বিজারণ পড়ছো, পড়ছো না? জি স্যার, হালকা পাতলা। ওটা হচ্ছে কি সাধারণভাবে জারণ বিজারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে কি জৈব যৌগের জারণ বিজারণ বিক্রিয়া। জৈব যৌগের জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? একটা মনে করো জৈব যৌগ আছে, আচ্ছা মনে করো RH জৈব যৌগ, এর সাথে অক্সিজেন পরমাণু যুক্ত হওয়ার বিক্রিয়া জারণ। অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়া কি? জারণ। আর জৈব যৌগ আছে, এর থেকে, আচ্ছা এভাবে
এর থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে মাইনাস হাইড্রোজেন, তাহলে সেটাও জারণ। স্যার ভিডিওটা না আবার একটা কিছু আমি কিছুই শুনিনি। আবার দেখো, ভাষা চেঞ্জ করো, তোমার ভাষা চেঞ্জ না করলে নেটওয়ার্ক ঠিক হবে না। আচ্ছা, স্যার ওয়াইফাই নিবে মেবি এইভাবে আর হচ্ছে না। আচ্ছা এখানে খেয়াল করো, গ্রামীণের নেটওয়ার্ক না তোমার? জি স্যার, তবুও কেন যদি অনেক প্রবলেম। 3G না 4G? হ্যাঁ এখন জিপি অনেক জি স্যার। প্রবলেম করে স্যার। হ্যাঁ বুঝছি আর কি। আচ্ছা যাই হোক, জৈব যৌগ থেকে অক্সিজেন বের হয়ে যাওয়ার বিক্রিয়ার নাম হচ্ছে কি? অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়ার নাম কি? জারণ। আর জৈব যৌগ থেকে হাইড্রোজেন বের হয়ে যাওয়ার নাম জারণ। তাহলে অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বের হবে, তাহলে সেই বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া। মাথায় রাখো, খেয়াল করো। এখন আমরা ওই ইলেকট্রনীয় সংখ্যাগুলো এখানে দিচ্ছি না। আচ্ছা খেয়াল করো, মনে করো স্যার এই জারণ বিজারণই তো সোজা, ওটাতে আচ্ছা এখানে জৈব যৌগ রসায়নে এটা পড়ো, তারপর ওটা নিয়ে এখন চিন্তা বাদ। এখানে যদি জায়মান অক্সিজেন দ্বারা এটাকে জারিত করা যায়, এই জায়মান অক্সিজেন কোথা থেকে আসবে? একটা জারক পদার্থ থেকে, কোন একটা জারক পদার্থ থেকে। আচ্ছা জারিত করলে কি হবে? এখান থেকে মনে করো একটা হাইড্রোজেন, আর এখান থেকে একটা হাইড্রোজেন পানি হিসেবে বের হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? CH3 থাকে, আর এখানে H2 থেকে একটা H চলে গেলে কি একটা H থাকে। আর যে এখানে অক্সিজেনটা আছে, অক্সিজেনের সাথে কার্বনের দ্বিবন্ধন, তার মানে কি তৈরি হলো? এটা ইথানল, সরি ইথানল। ইথানল, অ্যালডিহাইড তৈরি হয়েছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড তৈরি হয়। 1 ডিগ্রি অ্যালকোহল, এটা জারণ কিভাবে বলবো? অ্যালকোহলের জারণে কি হচ্ছে? অ্যালডিহাইড তৈরি হয়, সাধারণ ফর্ম। মুখস্থ করে ফেলো, 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে কি হয়? অ্যালকোহল তৈরি হয়। এখানে কি অক্সিজেন যুক্ত হয়েছে না হাইড্রোজেন বের হয়েছে? স্যার অক্সিজেন যুক্ত হয়েছে। ওই যুক্ত হয়েছে। স্যার হাইড্রোজেনও তো বের হয়েছে। অক্সিজেন কি যুক্ত হয়েছে কি? এই যোগে অক্সিজেন ছিল একটাই আছে, বরঞ্চ হাইড্রোজেন বেশি ছিল। এখানে 2টা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। এই 2টা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেছে না? জি স্যার। তাহলে অক্সিজেন বের হয়ে যাওয়ার, হাইড্রোজেন বের হয়ে যাওয়ার বিক্রিয়ার নাম কি? জারণ। জারণ। এবার দেখো, ইথানল, এটাকে আবার জারিত করতেছি। এই জাইমান অক্সিজেন কোন একটা জারক পদার্থ থেকে আসবে, আর তৈরি হবে কি? তাহলে এখানে জৈব যৌগ রসায়নের জারণ মানে অক্সিজেন দ্বারা জারণ অথবা জাইমান অক্সিজেন দ্বারা জারণ, এটা মাথায় রাখবা। জৈব রসায়নের জারণ মানে কি? অক্সিজেন দ্বারা জারণ অথবা জাইমান অক্সিজেন দ্বারা জারণ। তাহলে কি হবে? অ্যালডিহাইড জারিত হলে কি পরিণত হয়? জৈব অ্যাসিড। এটা কি ধরনের জারণ? অক্সিজেন যুক্ত হওয়া না হাইড্রোজেন বের হওয়া? অক্সিজেন যুক্ত হওয়া। অক্সিজেন যুক্ত হওয়া। তাহলে এই অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়ার নামও জারণ বিক্রিয়া। এটা পুরাতন সংজ্ঞা। কোন জৈব যৌগের সাথে অক্সিজেন যুক্ত হবে অথবা জৈব যৌগ থেকে যদি হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে ওই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া, পুরাতন সংজ্ঞা। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে কি তৈরি হয়? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। অ্যালডিহাইডের জারণে অ্যাসিড, জৈব অ্যাসিড। তাহলে এটার জারণ যদি করি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণ করলে অ্যাসিড। ওকে, এই ফরম্যাট মাথায় রাখুন। এখন দেখো,
আছে 2 ডিগ্রি অ্যালকোহল মনে করো, CH3C, এখানে OH, এখানে H, এখানে মনে করো CH3 দিলাম, জাইমান অক্সিজেন। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহলের জারণের সময় আগে হাইড্রোজেন বেড়ে যায়, এখান থেকে হাইড্রোজেন, ওই যে হাইড্রোজিনেশন বিক্রিয়া বলা যায় না এটাকে, ডিহাইড্রোজিনেশন। ওকে, তাহলে এখান থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, তাহলে পানি তৈরি হলো। তাহলে ওই দুটা কার্বনের মধ্যে কি তৈরি হবে? কার্বন আর অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন না? দ্বিবন্ধন। জি স্যার। তাহলে এটা কি তৈরি হলো? কিটন। তাহলে মনে রাখবা 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে কিটোন তৈরি হয়, অ্যালকোহল জারিত করলে কিটোন তৈরি হবে। তাহলে অনেকটা ওই ডিহাইড্রোজিনেশনের মতো হাইড্রোজেন বের করে নেয়। আচ্ছা, এখন আসো কিটোনের জারণটা একটু জটিল, আমরা তার আগে একটু দেখে নেই। এই জারণ বিজারণ জারণ তাহলে দেখো আমাদের এখানে জারক হিসাবে কি কি ব্যবহার করা হতে পারে? যে তীব্র জারক, অম্লীয় বা ক্ষারকীয় পটাশিয়াম ডাইক্রোমেট অথবা সোডিয়াম ডাইক্রোমেট, তারপর অম্লীয় বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর এটা গাঢ় নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি তীব্র জারক পদার্থ, তীব্র জারক। ওকে, এগুলো তীব্র জারক। আর মধ্যম জারক কি কি আছে? জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে কি মধ্যম জারক। আর মৃদু জারক কি আছে? হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর কি জৈব পারঅক্সাইড, এগুলো হচ্ছে মৃদু জারক। তো একটু মাথায় রাখবে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড, জৈব পারঅক্সাইড, এগুলো হচ্ছে মৃদু জারক। জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ধাতব অক্সাইড, অবস্থান্ত ধাতুর অক্সাইড গুলো মধ্যম জারক। ওকে, এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, তো এখানে এই জারক পদার্থগুলো বিয়োজিত হয়ে কি হয়? জাইমান অক্সিজেন তৈরি হয়। পটাশিয়াম ডাইক্রোমেট এটা যদি বিয়োজিত হয় তাহলে পটাশিয়াম অক্সাইড প্লাস কি ক্রোমিয়াম অক্সাইড প্লাস জাইমান অক্সিজেন তৈরি হয়। ওকে, তো এখানে 1 3 4, তাহলে এখানে কি 3টা জাইমান অক্সিজেন তৈরি হবে। এই জাইমান অক্সিজেন দ্বারা জারণ হয়। তাহলে অনুরূপ সোডিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি ভেঙে যায় তাহলে এটা 2 মোল ভেঙে কি হয়? ওই পটাশিয়াম অক্সাইড 2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস কি জাইমান অক্সিজেন, তাহলে এটাও 3টা। বুঝা গেছে? এরকম গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি ভাঙে তাহলে H2O প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা 2 প্লাস কি জাইমান অক্সিজেন। তাহলে এভাবে বিভিন্ন জারক পদার্থগুলো বিয়োজিত হয়ে জাইমান অক্সিজেন তৈরি করে, আর ওই জাইমান অক্সিজেন জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে। সাধারণভাবে একটা বিষয় দেখো, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে অ্যালডিহাইড তৈরি হয়। অ্যালডিহাইডকে জারিত করলে অ্যালকানোয়িক অ্যাসিড। কখনো যদি কোনো অ্যালকানোয়িক অ্যাসিডকে তীব্রভাবে জারণ করা যায় বা দহন করা যায় অক্সিজেন দ্বারা, তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন, কিটোন থেকে অ্যালকানোয়িক অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিডের ধারণে কি কার্বন ডাই অক্সাইড আর পানি। এখানে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালকিন বা অ্যালকাইন, এদের যদি আমরা জারণ করি তাহলে অ্যালডিহাইড বা কিটোন হবে, অ্যালডিহাইড অথবা কিটোন।
আর অ্যালডিহাইড কিটোনের জারণে তো এই যে এখানে দেখতেছো অ্যালডিহাইড জারিত হলে অ্যালকানোয়িক অ্যাসিড, কিটোন জারিত হলে অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালডিহাইড কিটোনের জারণে অ্যালকানোয়িক অ্যাসিড হয়, অ্যালকানোয়িক অ্যাসিডের জারণে কার্বন ডাই অক্সাইডের পানি। এইটা একটু আলোচনা করি। অ্যালকিন এখানেও অ্যালকাইন কি অ্যালডিহাইড কখন হবে কিটোন কখন হবে এটা আসছে? এটা হ্যাঁ অবশ্যই। আমি জাস্ট তোমাদেরকে একটা বিষয় বলি, এখানে 1 ডিগ্রি অ্যালকোহল গেল, 2 ডিগ্রি অ্যালকোহল গেল, 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া হয় নাই। এখানে একটা বিষয়, 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয় না। 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয় না। তাহলে এখানে কি লাগবে? তীব্র জারক লাগবে, আর কি লাগবে? তাপ লাগবে। উচ্চ তাপমাত্রায় তীব্র জারকের প্রভাবে প্রথমে অ্যালকোহল ভেঙে অ্যালকিন তৈরি হয়। অ্যালকোহল ভেঙে কি তৈরি হয়? অ্যালকোহলের বিযোজন হয়। অ্যালকোহল বিযোজিত হয়ে অ্যালকিন তৈরি হয়। পরবর্তীতে অ্যালকিনের জারণটা আমি বলতেছি। ধরো আর এটা মনে করো একটা CH3। তাহলে এই 3 ডিগ্রি অ্যালকোহল সহজে কি হয় না? জারিত হয় না। তাহলে এটা প্রথমে তাপের প্রভাবে বিয়োজিত হয়ে যায়। এটা মনে করো আলফা কার্বন, আলফা কার্বনের OH আর বিটা কার্বনের H মিলে পানি বের হয়ে যায়। তাহলে এখানে H চলে গেলে থাকে কি? CH2। আর এদের মধ্যে কি পাই বন্ধন তৈরি হবে প্লাস H2। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল প্রথমে উচ্চ তাপের প্রভাবে ভেঙে অ্যালকিন তৈরি হয়। পরবর্তীতে অ্যালকিন জারিত হলে অ্যালকিনের সবসময় মাথা রাখবে দ্বিবন্ধন ভেঙে 2 কার্বনে 2টা অক্সিজেন প্রবেশ করে। দ্বিবন্ধন ভেঙে সবসময় কি হয়? দ্বিবন্ধনের 2 কার্বনে 2টা অক্সিজেন প্রবেশ করে। তাহলে সহজ বিষয়। তাহলে অ্যালকিনের যদি আমরা জারণ করি কি উৎপন্ন হবে বলতো? দ্বিবন্ধন ভেঙে যাবে। তাহলে CH3 এখানে CH এর সাথে কি O প্লাস, মনে করো CH2 এর সাথে O মানে কি? ফর্মালডিহাইড। কি তৈরি হলো? অ্যালডিহাইড। তাহলে 2টা অ্যালডিহাইড, একটা হচ্ছে কি ইথানল আর একটা মিথানল। তবে একটা বিষয় মাথায় রাখবা, এই মিথানল বিজারণধর্মী হওয়ার কারণে, অন্য অ্যালডিহাইড গুলো কথা বলতেছি না, মিথানল এটা সহজে জারক পদার্থ দ্বারা জারিত হয়ে কিসে পরিণত হয়? জারিত হয়ে ফর্মিক অ্যাসিড হতে পারে। ফর্মিক অ্যাসিড আবার জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর পানি হবে। কার্বন ডাই অক্সাইড আর কি? পানি। স্যার আরেকবার বলবেন, এখানে শোনা যাচ্ছিল না হঠাৎ। আচ্ছা আমি বললাম যে এই যে মিথানল যেটা ফর্মালডিহাইড, এটা তীব্র বিজারণধর্মী হওয়ার কারণে এটা রাসায়নিকভাবে সক্রিয় বেশি। অন্যান্য গুলো থেকে এটা রাসায়নিকভাবে সক্রিয় হওয়ার কারণে জায়মান অক্সিজেন দ্বারা সহজে জারিত হয়ে মিথানল জারিত হয়ে তো মিথানোয়িক অ্যাসিড হওয়ার কথা, তাই না? জি স্যার। মিথানোয়িক অ্যাসিড আবার জারিত হয়ে কি হবে? কার্বন ডাই অক্সাইড আর পানি। পানি। কার্বন ডাই অক্সাইড আর পানি। ওই যে দেয়া আছে অ্যালকানোয়িক অ্যাসিড জারিত হয়ে কি হয়? কার্বন ডাই অক্সাইড আর পানি। এটা মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রেই বলা হয়েছিল আর কি। তো মাথায় রাখবা, তীব্র জারণ বিক্রিয়ায় কখনো 1 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড উৎপন্ন হয় না। ওকে, আচ্ছা আমরা ওটার পরে আলোচনায় যাব। তবে ওই যে ওজনীকরণ পড়ছো না তোমরা? ওজনীকরণের মতোই বিষয়টা অনেকটা এরকম, যে যদি দ্বিবন্ধন যুক্ত 2 কার্বনে কি থাকে? যদি দ্বিবন্ধন যুক্ত কার্বনে কোনো কি থাকে?
শাখা থাকে তখন এদের জারণে কি হয়, কিটোন উৎপন্ন হয়। কি উৎপন্ন হবে, দ্বিবন্ধন ভেঙে গিয়ে এই কার্বনে অক্সিজেন, এই কার্বনে অক্সিজেন, দুই কার্বনে দুইটা অক্সিজেন মনে করো, তাহলে কি তৈরি হবে, প্লাস কি ফর্মালডিহাইড হতে পারে না? জি স্যার। এটা বোঝা গেছে? ওকে, জি স্যার। তাহলে অ্যালকিনের জারণটা খুব সহজ, দ্বিবন্ধন ভেঙে গিয়ে দুই কার্বনে কি হয়, দুটো অক্সিজেন প্রবেশ করে। আচ্ছা, আমরা অ্যালকাইনের ক্ষেত্রে পরে আলোচনায় যাচ্ছি। যে কোনো অর্গানিক কম্পাউন্ডস কনভার্সন যদি করি, কনভার্সন মানে দহন, দহন বিক্রিয়াটা কিন্তু সরাসরি অক্সিজেনের সাথে বিক্রিয়া। তার মানে যে কোনো একটা যৌগ, মনে করো মিথেন, এটাকে যদি সরাসরি অক্সিজেনের সাথে দহন করি কি উৎপন্ন হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড পানি। কার্বন ডাই অক্সাইড। কার্বন, পুরোপুরি দহন হলে কি কার্বন ডাই অক্সাইড, আর যদি আংশিক দহন হয় কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, আর যদি একবারে না কম হলে দহন হয় কার্বন, কার্বন। আর হাইড্রোজেন দহন হলে তো পানি হবেই। তাহলে এই কার্বনের সম্পূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইড, আংশিক দহনে কি কার্বন মনোক্সাইড, আর এই কার্বনের যদি দহন না হয় তাহলে কার্বন। ওকে, জি স্যার। আরেকবার বলবেন, কিছুই শুনিনি, সব আটকে আসছে। আমি বললাম যদি অর্গানিক হাইড্রোকার্বন হয়, বিশেষ করে অর্গানিক কম্পাউন্ডে যদি হাইড্রোকার্বন হয়, তাহলে কনভার্সন মানে কি দহন, দহন বিক্রিয়া পড়ছো না 9 টেনে? দহন মানে সরাসরি অক্সিজেনের সাথে বিক্রিয়া, বায়ুযুক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন কিসে পরিণত হবে, পানিতে। উপাদান মৌলের দহন বিক্রিয়ায় যৌগের উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয়। হাইড্রোজেন উপাদান মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি, আর কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড, যদি কার্বনের আংশিক দহন হয় তাহলে কার্বন মনোক্সাইড, আর যদি কার্বনের দহন না হয় তাহলে শুধু কার্বন। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, অ্যালডিহাইডের দহনে জারণে কি হয়, অ্যাসিড পরিণত হয়, এটা বুঝছো, এটা সমস্যা নেই, 19 এ পড়ছো। আমি তোমাদের কিটোনের জারণটা বুঝাই। যে উত্তপ্ত কিটোন সহজে জারিত হয় না, অ্যালডিহাইড রাসায়নিকভাবে অধিক সক্রিয়, যার কারণে অ্যালডিহাইড সহজে জারিত হয়। তাহলে অ্যালডিহাইড সহজে জারিত হয়, বাট কিটোন রাসায়নিকভাবে কম সক্রিয় হওয়ার কারণে এখানে কি তীব্র জারক পদার্থের সাথে কি লাগবে, তাপ লাগবে। তাহলে উত্তপ্ত অম্লীয় বা ক্ষারীয় পটাশিয়াম ডাইক্রোমেট অথবা সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা কিটোনের জারণে জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এক্ষেত্রে কিটোন অপেক্ষা অ্যাসিডে কার্বন সংখ্যা কম থাকে। তাহলে তুলনাটা বুঝো, মনে করো প্রোপানলকে আমরা প্রোপানেলকে জারিত করতেছি, প্রোপানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। কি পাওয়া যাবে, এখানে কার্বন সংখ্যা 3, এখানেও প্রোপানোয়িক অ্যাসিড। অ্যালডিহাইড আর অ্যাসিডে কার্বন সংখ্যা সমান থাকে, কার্বন সংখ্যা হ্রাস বৃদ্ধি হয় না। কিন্তু কিটোনকে যদি কি জারিত করা যায় উত্তপ্ত তীব্র জারক দ্বারা, তাহলে যে অ্যাসিড উৎপন্ন হবে অ্যাসিডে কিটোন অপেক্ষা কার্বন কম থাকবে। এখানে মনে রাখবে এই যে কিটোমূলক যে আছে এর সাথে অ্যালকাইল মূলকের কার্বন কার্বন বন্ধন ভেঙে যাবে, কার্বন কার্বন বন্ধন ভেঙে যাবে, কি উৎপন্ন হবে, ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা ভেঙে তো গেল, ভেঙে যাওয়ার পর কিটো মূলকটা সব সময় অ্যাসিড মূলকে পরিণত হবে, সব সময় সিও মূলক সব সময় কিসে পরিণত হবে, অ্যাসিড মূলকে। অ্যাসিড মূলকে। আর এক পাশে যদি একটা কার্বন থাকে, যে সিও কার্বন কার্বন বন্ধন ভাঙার এক পাশে যদি এক কার্বন যুক্ত অ্যালকাইল মূলক, এক কার্বন যুক্ত অ্যালকাইল মূলক সবসময় কার্বন ডাই অক্সাইডের পানিতে পরিণত হবে। যেহেতু উত্তপ্ত ও তীব্র জারক এখানে ব্যবহার করা হয়, এক কার্বন বিশিষ্ট এখানে কি অ্যালকোহলও তৈরি হবে না,
অ্যালকোহল জারিত হলে কি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড জারিত হলে কি হয়, অ্যাসিড হয়, অ্যাসিড আবার জারিত হলে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি। কার্বন ডাই অক্সাইড পানি। একবারে কি ফাইনাল প্রোডাক্ট পাওয়া যাবে কার্বন ডাই অক্সাইড আর পানি। বোঝা গেছে? জি এটা স্যার। ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখতে হবে যে কিটোনের যে কার্বন কার্বন বন্ধনটা ভাঙবে, বন্ধনের এক পাশে যদি একটা কার্বন থাকে সেটা সবসময় জারিত হয় কার্বন ডাই অক্সাইড আর পানি, আর কিটোমূলকের কার্বন অ্যাসিড গ্রুপে পরিণত হবে। এটাই সূত্রের মতো মুখস্থ করবা। কিটোমূলকের যে পাশের কার্বনে হাইড্রোজেন কম থাকে ওই পাশের কার্বন কার্বন বন্ধন জারণে ভেঙে যায়। এখন খেয়াল করো, আগেরটার এ পাশেও হাইড্রোজেন 3টা, এ পাশেও হাইড্রোজেন 3টা, যে কোনোটাই ভাঙলে একই উৎপাদ পাওয়া যাবে। এটা ভাঙলেও যা পাওয়া যাবে, এটা ভাঙলেও তাই পাওয়া যাবে, একসাথে দুইটা ভাঙবে না। আর এখানে এ পাশে হাইড্রোজেন 3টা, এ পাশে হাইড্রোজেন কয়টা? 2টা না তাহলে 5টা। না, এই কার্বনে কয়টা যুক্ত আছে? 2টা। ও 2টা। এই কার্বনে 3টা। 3টা। তাহলে কোন পাশের বন্ধন ভাঙবে, এই পাশের না এই পাশের? বলছে যে তাহলে ওই পাশের কার্বনে হাইড্রোজেন কম থাকে ওই পাশের কার্বন কার্বন বন্ধন জারণে ভেঙে যায় এবং উভয় পাশের কার্বন সাধারণত অ্যাসিড মূলকে পরিণত হয়। তাহলে এই পাশে কার্বনটা কি সিও তো অ্যাসিড মূলকে পরিণত হবেই। এই পাশে কি একটা কার্বন না একাধিক কার্বন আছে? একাধিক কার্বন। তাহলে একাধিক কার্বন যদি থাকে এই বন্ধন ভাঙার পর উভয় পাশের কার্বনে এটাও অ্যাসিড মূলক হবে, এই কার্বনও অ্যাসিড মূলক হবে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। তবে স্যার CO আর CH2 এর কার্বন দুটা। হ্যাঁ, এই বন্ধন ভেঙে গেল না, এখানে এই বন্ধন ভাঙতেছে, তাহলে এই সিও মূলকের কার্বন অ্যাসিড মূলকে পরিণত হবে। আর এই পাশে তো কার্বন একটা থাকলে সেটা কি হইতো, কার্বন ডাই অক্সাইড আর পানি হইতো, কিন্তু একটা কার্বন তো নাই। তাহলে যদি একাধিক কার্বন থাকে তাহলে এই পাশের কার্বনটা কিসে পরিণত হবে, অ্যাসিড মূলকে পরিণত হবে। উভয় পাশের উভয় মানে জারণে বন্ধন ভেঙে যাবে এবং উভয় পাশের কার্বন সাধারণত অ্যাসিড মূলকে পরিণত হবে। মানে এই বন্ধন ভাঙার পর এই জি, কার্বন স্যার। অ্যাসিড মূলক, এই কার্বন অ্যাসিড মূলক। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। কিটোমূলকের উভয় পাশে কার্বনে হাইড্রোজেন সংখ্যা যদি সমান হয় তাহলে যে পাশে কার্বন সংখ্যা কম তার বিপরীত পাশের কার্বন কার্বন বন্ধন ভেঙে যায়। এইটা আমি এভাবে বুঝাই। এখন দেখো এ পাশেও 2টা হাইড্রোজেন, এই পাশের কার্বনেও 2টা হাইড্রোজেন, হাইড্রোজেন সংখ্যা দুই পাশে সমান না? এটা কি বুঝছো? হাইড্রোজেন সংখ্যা দুই পাশে সমান, এক্ষেত্রে কি হবে, যে পাশের কার্বন শিকলে কার্বন সংখ্যা বেশি এ পাশে 2টা কার্বন আর এ পাশে কি 3টা কার্বন, তাহলে যে পাশে কার্বন বেশি আছে শিকলে সেই পাশের কার্বন কার্বন ভেঙে যায়। এটা কি বুঝছো? ডানেরটা ভেঙে যাবে যেখানে 3টা কার্বন আছে। হ্যাঁ, যে পাশে কার্বন শিকলের কার্বন বড়, কার্বন বেশি, কার্বন যে পাশে বেশি আছে সেই পাশের বন্ধন ভেঙে যাবে। তাহলে এই সিও মূলকের এ পাশে 3 কার্বন বিশিষ্ট শিকল, এ পাশে 2 কার্বন বিশিষ্ট শিকল, এই কার্বনেও 2টা হাইড্রোজেন, এই পাশেও 2টা হাইড্রোজেন, তাহলে কোন পাশের কার্বন কার্বন বন্ধন ভাঙবে, কোন পাশের কার্বন কার্বন বন্ধন ভাঙবে? ডানেরটা স্যার যেখানে 3টা কার্বন কার্বন আছে। যে পাশে শিকল বড় বেশি। এটা। আর এই কার্বনটাও অ্যাসিড মূলকে পরিণত হবে, এই কার্বনটাও কি অ্যাসিড মূলকে পরিণত হবে। এটা কি বুঝছো? তাহলে এটা CH3 CH2 CHO, CH3 CH2 CHO। আমার মনে হয় বোঝা গেছে। এই নিয়মগুলো আরো জি স্যার। ভালো করে দেখবা। অ্যালকিনে জারণের বিষয়টা তো বুঝাইলাম যে অ্যালকিনও সহজে জারিত হয় না, অ্যালকিনে জারণে দ্বিবন্ধন ভেঙে উভয় পাশের কার্বন জারিত হয়ে হয় অ্যালডিহাইড হবে না হয় কিটোন হবে, অথবা অ্যালডিহাইড কিটোন দুইটাই উৎপন্ন হতে পারে, যা পরে জারিত হয়ে আবার জৈব অ্যাসিডে পরিণত হবে। তাহলে উত্তপ্ত ও ক্ষারীয় তীব্র জারক যদি ব্যবহার করি তাহলে এখানে অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হওয়ার পর এরা আর স্থির থাকবে না, এই তীব্র জারক দ্বারা এরা আবার জারিত হয়ে জৈব অ্যাসিড পর্যন্ত হয়ে যাবে।
এটা কি বুঝছো? তো মনে করো এখানকার দ্বিবন্ধন ভেঙে এপাশে অক্সিজেন এপাশে অক্সিজেন, তাহলে ইথানল ইথানল হয়ে গেল। এখন তীব্র জারক আর তাপ যেহেতু দিয়েছি, তাহলে এই ইথানল আর স্থির থাকতে পারবে না, এরা আবার জারিত হবে। ইথানল জারিত হওয়ার পর কি হবে? ইথানোয়িক অ্যাসিড। এভাবে বোঝা গেছে? ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হতো, সেটা কি কার্বন ডাই অক্সাইড আর পানি হয়ে যেত? না, এটা আর পানি, যদি এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হয় সেটা তীব্র জারণে আবার জারিত হয়ে কি হতে পারে? মনে করো জৈব অ্যাসিড হলো, এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তীব্র, মাথায় রাখবা তীব্র জারণে, তীব্র জারণে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা এক কার্বন বিশিষ্ট অ্যাসিড পাওয়া যাবে না। কি হবে? এরা ভেঙে কার্বন ডাই অক্সাইড আর পানি হবে। কার্বন ডাই অক্সাইড পানি। তাহলে এখানে আমরা জারক হিসেবে কি ব্যবহার করতেছি? উত্তপ্ত তীব্র জারক ব্যবহার করছি। খেয়াল করো, অ্যালকিন সহজে জারিত হয় না। উত্তপ্ত অম্লীয় পটাশিয়াম বা ক্ষারীয় পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কি তীব্র জারক না? জি স্যার। তাহলে তীব্র জারণে প্রথমে অ্যালডিহাইড বা কিটোন অথবা উভয়টি উৎপন্ন হবে, যা পরে আবার জারিত হয়ে অ্যাসিডে পরিণত হবে। এখন অ্যাসিডটা যদি এক কার্বন বিশিষ্ট হয়, মনে করো এরকম, আমি বলছিলাম এরকম CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে এটা তীব্র জারণে কি কি উৎপন্ন হবে বলো তো? ইথানল আর মিথানল। ইথানল হবে না, ইথানল আবার জারিত হয়ে কি হবে? ইথানোয়িক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড আর এক পাশে কার্বন আছে না একটা, অ্যাসিড, সেটা কি হয়ে যাবে? কার্বন ডাই অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে এগুলো হবে ফাইনাল উৎপাদ। বোঝা গেছে কি? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা, অ্যালকোহলের জারণটা বুঝাই দেই। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড। যদি তীব্র জারক ব্যবহার করি তাহলে অ্যালডিহাইড আবার জারিত হয় কি? জৈব অ্যাসিড। যদি এখানে মৃদু জারক মধ্যম জারক ব্যবহার করতাম, উপরে তীব্র জারক মধ্যম জারক আর মৃদু জারক বোঝানো হয়েছিল, তাহলে এটা অ্যালডিহাইড পর্যন্ত উৎপন্ন হয়ে শেষ হয়ে যাবে, আর কি অ্যাসিড পর্যন্ত যাবে না। বোঝা গেছে? জি স্যার। আর 2 ডিগ্রি অ্যালকোহলের যদি কি জারণ করি, তাহলে তীব্র জারক দ্বারা 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে প্রথমে কিটোন, কিটোন জারিত হয়ে জৈব অ্যাসিড হবে। আর যেহেতু এই কিটোনে এক পাশে একটা কার্বন আছে, এই কার্বনটা কার্বন ডাই অক্সাইড আর পানি, আর এটা অ্যাসিড মূলক। এটা মনে হয় বুঝছো? 3 ডিগ্রি অ্যালকোহলের জারণে, যে 3 ডিগ্রি অ্যালকোহল প্রথমে জারিত হয় না, 3 ডিগ্রি অ্যালকোহল প্রথমে বিযোজিত হয়, অ্যালকিন তৈরি হয়, পরে অ্যালকিনের জারণ তো আগের মতো। অ্যালকিনের জারণে এই যে দ্বিবন্ধন ভেঙে যায়, তাহলে দ্বিবন্ধন ভেঙে CH3 CO, এই কার্বনে O আর কি CH3, তাহলে কিটোন তৈরি হচ্ছে, প্রোপানল। আর এটা যেহেতু এক কার্বন বিশিষ্ট, এটা কার্বন ডাই অক্সাইড আর পানি। তীব্র জারণে এক কার্বন কিসে পরিণত হয়? কার্বন ডাই অক্সাইড আর পানি। এখানে কিটোনটা থাকবে না, কিটোন পরবর্তীতে আবার জারিত হয়ে কি ইথানোয়িক অ্যাসিড, আর এই পাশের একটা কার্বন, এটা কি কার্বন ডাই অক্সাইড আর পানি। নিয়ম কি বোঝা গেছে? জি স্যার। এগুলো প্র্যাকটিস করবা, নেক্সট দিন জারণের 2-1টা বিক্রিয়া জিজ্ঞেস করব। আর নেক্সট দিন আমরা খুব ইম্পর্টেন্ট বিষয়ে পড়ব, অ্যালডিহাইড ও কিটোনের মৃদু জারণ, খুবই ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াগুলো হচ্ছে থেকে প্রশ্ন হবে। আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ। স্যার